হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিএস একাডেমি। প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমরা শিখব সুষম বহুভুজের এমন 5টি ফর্মুলা, খুব সহজ সরল 5টি ফর্মুলা, যে 5টি ফর্মুলার সাহায্যে আমরা সুষম বহুভুজ সংক্রান্ত সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর খুব সহজেই করতে পারবো। এবং শুধু তাই নয়, সুষম বহুভুজের যে বেসিক যে জায়গাটা অর্থাৎ ফান্ডামেন্টাল সাইডগুলো সাথে আমরা সুষম বহুভুজের যে ফর্মুলা সেটাকে আমরা বুঝে নেব এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে। যদি তোমরা একটু সময় দিয়ে এটা মন দিয়ে দেখতে পারো, স্কিপ না করে, তাহলে তোমরা সুষম বহুভুজ সংক্রান্ত কোনো প্রশ্নের অসুবিধা তোমাদের আগামী দিনে হবে না। চলে আসছি আমরা বোর্ডে। আমরা সুষম বহুভুজের বেসিক জায়গাটা এবং তার সূত্রর বিষয়টা আমরা বুঝে নেব। আগামী দিনের যে ভিডিওটি থাকবে সেটিতে আমি তো রাখবো সুষম বহুভুজ সংক্রান্ত এমন কিছু সমস্যা নিয়ে আসবো যেখানে আমরা ওই ফর্মুলাগুলোকে প্রয়োগ করে তার অ্যান্সারটা আমরা করব। তাই তোমরা যারা নতুন আজকে এসছো আমার এই চ্যানেলে, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আগামী দিনের ভিডিওটি তোমরা দেখতেও পাবে এবং অন্যান্য যে ভিডিওগুলো যখন আমি আপলোড করব তোমরা তার মেসেজ পেয়ে যাবে। চলে আসছি আমরা বোর্ডে, দেখে নেওয়া যাক সুষম বহুভুজের সেই প্রধান 5টি ফর্মুলা এবং তার বেসিক পয়েন্টগুলো। বোর্ডে দেখে নাও, আমি 3টি ডায়াগ্রাম ড্র করেছি। তার মধ্যে একটি আছে ত্রিভুজ, একটি পঞ্চভুজ এবং একটি আছে ষড়ভুজ। এই ডায়াগ্রাম 3টি সুষম বহুভুজ। অবশ্যই ত্রিভুজ হচ্ছে সর্বনিম্ন বাহু সংখ্যা যুক্ত সুষম বহুভুজ, অর্থাৎ এই 3টি বাহুর দৈর্ঘ্য 1 আছে। এখানে 5টি যে বাহু আঁকা হয়েছে, 5টি বাহুর দৈর্ঘ্য 1 এবং এখানে 6টি বাহুর দৈর্ঘ্য 1 আছে। এখন এদের এই যে ডায়াগ্রাম সুষম ষড়ভুজ হতে পারে, সপ্তমভুজ হতে পারে বা অষ্টভুজ হতে পারে, সমস্ত ক্ষেত্রেই এই 5টি যে ফর্মুলা আজকে আমরা শিখব, এই 5টি ফর্মুলা প্রয়োগ করে তাদের সমস্ত কোশ্চেনের সমাধান আমরা করতে পারবো। মাঝখানে দেখো আছে পেন্টাগন। এই পেন্টাগনের 5টি সাইড আছে, এর নামকরণ করা হলো এ বি সি ডি ই। যেহেতু সুষম বহুভুজ, তাহলে এদের 5টি সাইডই সমান হবে, অর্থাৎ এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি ডি ইকুয়াল টু ডি ই এবং ইকুয়াল টু ই এ, অর্থাৎ সাইড 5টি পেলাম সাইড, এবং 5টি সাইডকে আমরা দেখাচ্ছি সমান। এবং 5টি অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলগুলোকে আমরা প্রথমে এটাকে বলছি অন্তস্থ কোণ। এই 5টি ভেতরে যে কোণ আছে, এই 5টি কোণকে আমরা অন্তস্থ কোণ বলছি। তোমরা সুষম বহুভুজের সংজ্ঞায় জেনেছো যে 5টি অন্তস্থ কোণের মানও সমান হয়। তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি এবং ইকুয়াল টু অ্যাঙ্গেল ই। 5টি সাইডই সমান, 5টি অ্যাঙ্গেলই সমান পেলাম আমরা। অবশ্যই এটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল, 5টি ইন্টেরিয়র অ্যাঙ্গেল আমরা সমান পেলাম। এবার আমরা চলে আসব সুষম বহুভুজের আরেকটি ইন্টেরিয়র অ্যাঙ্গেল। 5টি ইন্টেরিয়র অ্যাঙ্গেলও আমরা সমান পেলাম। এবার এই 5টি ইন্টেরিয়র অ্যাঙ্গেল এর পরেও থাকছে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সুষম বহুভুজের বা সমস্ত বহুভুজের ক্ষেত্রেই। আমি যে কোনো একটি বাহুকে বাইরের দিক দিয়ে এটাকে বাড়িয়ে দিলাম, এই যে কোণটা তৈরি হলো এটাকে আমরা বলছি বহিঃস্থ কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল 1 নাম দিলাম আমি এটা। তাহলে অ্যাঙ্গেল 1 হলো আমাদের বহিঃস্থ কোণ। এবার এরকম 5টি যে বাহু আছে, 5টি বাহুকে যদি আমি বর্ধিত করি তাহলে এরকম 5টি আমরা অ্যাঙ্গেল পাবো, যে 5টি অ্যাঙ্গেলকে আমরা বলছি বহিঃস্থ কোণ, অর্থাৎ এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এই 5টি অ্যাঙ্গেলের আমি নামকরণ করছি এইভাবে 1 2 3 4 5, অর্থাৎ অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু অ্যাঙ্গেল 5। এই 5টি অ্যাঙ্গেল, যে 5টি অ্যাঙ্গেলকে আমরা বলছি এক্সটেরিয়র অ্যাঙ্গেল, অর্থাৎ 5টি সাইড ইকুয়াল 5টি ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল এবং 5টি এক্সটেরিয়র অ্যাঙ্গেল যেটা বহিঃস্থ কোণ, সেগুলো আমরা সমান পেলাম।
এই বিষয়টা তোমরা অবশ্যই ভালোভাবে মনে রাখবে, কারণ এর উপরে নির্ভর করছে এর যে বেসিক জায়গাটা, এর থেকেই তৈরি হবে তার ফর্মুলাগুলো। এখন প্রথমেই আসছি সুষম বহুভুজের অন্তস্থ কোণের ফর্মুলাটা কেমন হবে। প্রথম সূত্র, প্রতিটি অন্তঃকোণের মান 180 ইন্টু n-2/n এবং অন্তস্থ কোণের সমষ্টি 2 ইন্টু n-2 ইন্টু 90 বা এক সমকোণ। এবার চলে আসছি আমরা বহিস্থ কোণে। বহিস্থ কোণ যেটা আমি 1 2 3 4 5 করে করেছি। এখন এই 5টি কোণ, অর্থাৎ এই যে 5টি কোণ, এদের যদি সাম আপ করা হয়, একবারে যদি যোগ করা হয় সমষ্টি, সেটা কত হবে? তোমাদের এর আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে সুষম বহুভুজ দু প্রকারের হয়, একটা হচ্ছে উত্তল আর একটা হয় তারকাকার সুষম বহুভুজ। এটা উত্তল সুষম বহুভুজের চিত্রটা ক্রমশ বাহুর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে সেটা একটা সার্কেলের রূপ নেয়। ঠিক সেই কারণে এটাকে যদি এর বাহু সংখ্যা যদি ক্রমশ আমরা বৃদ্ধি করতে থাকি, অর্থাৎ 5-এর জায়গায় 10, 15, 30, 20 বা এরকম যদি আমরা পরপর বাড়াতে থাকি 50, তাহলে দেখা যাবে ওটা এক সময় বৃত্তের রূপ নিচ্ছে, অর্থাৎ বৃত্তের আকার নিচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা তৃতীয় যে ফর্মুলাটা লিখছি, সুষম বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি। সমষ্টিটাই আমরা বলছি একবারে, সমষ্টি 360 অর্থাৎ এই যে 5টি কোণ আছে, এই 5টি কোণকে যদি আমরা যোগ করি তাহলে এর বেরোবে, এর মান আসবে 360 যদি আমরা এটাকে যোগ করতে করতে যাই। ঠিক এবার আমি চলে আসব আমার পাশে আরেকটি ডায়াগ্রাম ষড়ভুজের ক্ষেত্রে। তাহলে এই ষড়ভুজের ক্ষেত্রেও আমরা জানি যদি আমরা বহিস্থ কোণগুলো বের করতে থাকি তাহলে প্রত্যেকটি বহিস্থ কোণের সমষ্টি কি 360 হবে, কারণ এটা তো 5টি ছিল আর এখানে আমরা 6টি পাচ্ছি। তাহলে এদেরও কি বহিস্থ কোণের সমষ্টি 360 হবে? অর্থাৎ 1 2 3 4 5 6, আমাদের উত্তর হবে একটাই, অর্থাৎ এই ষড়ভুজ হলেও এর সমষ্টি অর্থাৎ বহিস্থ কোণের সমষ্টি হবে 360, অর্থাৎ এর থেকে 1 ডিগ্রি বেশিও হবে না, কমও হবে না। ঠিক পাশে আমরা আরেকটি ট্রায়াঙ্গেল ড্র করেছি, দেখো এই ট্রায়াঙ্গেলের একটি এই বাহুকে যদি আমরা বর্ধিত করি এটা বহিস্থ কোণ তৈরি হলো, এই বাহুটা বর্ধিত করলে এই একটা বহিস্থ কোণ, আর এখানে আমরা আরেকটা বহিস্থ কোণ পেলাম। 1 2 3 তিনটি বহিস্থ কোণ পেলাম। তাহলে এই তিনটি বহিস্থ কোণের সমষ্টি কি 360? ঠিক উত্তর তাই হবে, অর্থাৎ এই তিনটি বহিস্থ কোণের সমষ্টিও আসবে 360। অর্থাৎ সুষম বহুভুজ তার বাহু সংখ্যা যাই হোক না কেন তার বহিস্থ কোণের সমষ্টি সর্বদা 360 হবে, এর থেকে এক বেশিও হবে না, কমও হবে না। তাই আমরা লিখছি সুষম বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি 360। এবার আমরা দেখে নেব সুষম বহুভুজের 360 যখন আমাদের কোনো অঙ্কের প্রশ্নে দিয়ে দেবে বা আসবে, তখন তার আমরা বাহু সংখ্যা বের করব কিভাবে। তোমাদের এর আগেই বলেছি সুষম বহুভুজের বাহু সংখ্যা যা হয় অন্তস্থ কোণের সংখ্যাও তাই এবং বহিস্থ কোণের সংখ্যাটাও ঠিক তাই। আমি উপর থেকে একটু জায়গাটা মুছে দিই, তাহলে আরো দুটো সূত্র আমি উপরেই লিখছি, নিচে জায়গা নেই। এবার আমরা লিখব 4 নম্বর সূত্রটি। 4 নম্বর সূত্রে এখানে আমরা লিখেছি সুষম বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি 360। এখন সুষম বহুভুজের যদি বহিস্থ কোণের মান বের করতে বলা হয় একটি মান, তাহলে সেটা আমরা নিশ্চয়ই কিভাবে করতে পারি, অর্থাৎ বহিস্থ কোণের মান 360 ডিভাইডেড বাই n। তোমরা জানো এখানে আমাদের বলা হয়নি n হচ্ছে বাহু সংখ্যা, অন্তস্থ কোণ এখানে এটা এখনো আছে, n সমান সমান বাহু সংখ্যা, অর্থাৎ n দিয়ে ভাগ করলেই আমরা এর বহিস্থ কোণ পেয়ে যাব। আবার একটি বহিস্থ কোণের মান দিয়ে ভাগ করলেই আমরা এর n সংখ্যাটা পেয়ে যাব, অর্থাৎ বাহু সংখ্যা পেয়ে যাব। কেননা সুষম বহুভুজের বাহু সংখ্যা, অন্তস্থ কোণের সংখ্যা এবং বহিস্থ কোণের সংখ্যা একই হয়, তাহলে আমরা এটার সাহায্যে ওটা আমরা বের করতে পারবো।
এবার ফর্মুলা নাম্বার 5 আমরা লিখব সব আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এটা দিয়ে দেখাই। এই যে বহিস্থ কোণটা তৈরি হলো, আর এটা আমরা জানি অন্তঃস্থ কোণ। এবার এটাকে টোটাল যদি আমরা একসঙ্গে যুক্ত করি, তাহলে অন্তঃস্থ কোণ আর বহিস্থ কোণের সমষ্টি পেয়ে যাচ্ছি। তাহলে অন্তঃস্থ কোণ প্লাস বহিস্থ কোণ কত হবে? তোমরা এটা ছবিটা দেখেই বুঝতে পারছো, এটা একটা সরল কোণের আকার নিয়েছে। অর্থাৎ একটি সরলরেখার ওপর কোনো একটি বিন্দু নিয়ে যদি আমরা 180 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা পাই, এটা কিন্তু ঠিক তাই হয়ে আছে। অর্থাৎ অন্তঃস্থ কোণ এবং বহিস্থ কোণের সমষ্টি হবে, যোগফলই হবে 180 ডিগ্রি। তাহলে বন্ধুরা, এই ছিল 5টি ফর্মুলা 1 2 3 4 5। এই 5টি ফর্মুলার বেসিক যে জায়গাটা তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা যদি এই বেসিক পয়েন্ট সহ এর ফর্মুলাগুলি বুঝে নিতে পারো, ক্লিয়ার যদি তোমাদের হয়ে থাকে, তাহলে তোমাদের আগামী দিনের এই সংক্রান্ত কোনো প্রশ্ন অবশ্যই বাঁধবে না। চলে আসছি পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো, সেখানে আমি এই ধরনের সমস্যা, সুষম বহুভুজের সম্পর্কে কিছু সমস্যার সমাধান নিয়ে আসবো। আজকে এখানে রাখছি। তোমাদের জন্য শুভেচ্ছা রইল। গুড বাই।